আমরা এখন যে টপিকটা দেখবো এটা চ্যাপ্টার 3। মূলত আমরা যে বেটার লার্নিং এর অংশটা দেখছিলাম সেটারই চ্যাপ্টার 3। তো এই চ্যাপ্টার 3 তে মূলত যে জিনিস আলোচনা করা হচ্ছে যে ব্যাচ সাইজ চেঞ্জ করার ফলে কি ধরনের ইফেক্ট পড়তে পারে। তো ব্যাচ সাইজ আসলে কি ডিটারমাইন করে সেইটা আমাদেরকে প্রথমে জানতে হবে। আমরা যখন লার্ন করি, মূলত এই লার্ন করার সময় ব্যাচ সাইজের বেশ কিছু কাজ আছে। মানে ব্যাচ সাইজের উপরে অনেক কিছু চেঞ্জ হতে পারে। আমার অ্যাকুরেসি চেঞ্জ হতে পারে, আমার লার্নিং টাইম বাড়তে কমতে পারে, এরকম বেশ কিছু ইফেক্ট আছে। তো আমরা এই ব্যাচ সাইজটা সাধারণত তিন ভাবে কাজ করাতে পারি। একটা হচ্ছে আহ দেখাই, এখানে এই ব্যাচ সাইজটাকে আমরা কিভাবে চেঞ্জ করে কাজ করব তার উপরে বেস করে আমরা তিন ভাবে এটাকে কাজ করে দিতে পারি। একটা হচ্ছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম তো আমরা জানি। তো এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটাকে মানে ইরর ক্যালকুলেশন কতক্ষণ পর পর করবে তার উপরে বেচ করে আমরা কিন্তু তিন ভাবে কাজ করে দিতে পারি। একটা হচ্ছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, একটা হচ্ছে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আর একটা হচ্ছে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সম্ভবত আপনারা জানেন, এর আগে আলোচনা হয়েছিল। তবে আজকের যে আলোচনাটা আমরা করছি সেটা হচ্ছে এই ব্যাচ গ্রেডিয়েন্ট করি কি স্টকাস্টিক গ্রেডিয়েন্ট করি বা কি মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট করি, আমরা যেটাই ইউজ করি সেটাতে আসলে আমাদের মডেলের ইফেক্টটা কি ঘটে সেটা আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। ঠিক আছে? তো আসলে আমি একটু বলি, তারপরেও যদিও জানেন যে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি, স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি, মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি। দেখেন, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম আমরা জানি। এখন এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমে আমাদের অবজারভেশন ধরেন যে যদি থাকে 1000, তাহলে এই 1000 অবজারভেশনের পুরোটা চালিয়ে আমরা কি এরর ক্যালকুলেট করব, না প্রত্যেকটা অবজারভেশনের পরেই আমরা এরর ক্যালকুলেট করব একটা একটা করে, না আমরা হচ্ছে এই 1000টা অবজারভেশনের মধ্যে ধরেন যে আমি 10টা ভাগ করে নিয়ে 100 100 করে ভাগ করে নিলাম, প্রতি 100-র পরে এরর ক্যালকুলেট করব। এটাকে বলা হচ্ছে মিনি ব্যাচ। যদি আপনি হচ্ছে পুরো ডেটা সেটের উপরে একবার এরর ক্যালকুলেট করেন, তাহলে এটা হবে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। যদি প্রত্যেকটা স্যাম্পলের পরে আপনি ইরর ক্যালকুলেট করেন, তাহলে এটা হবে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট। আর আপনি যদি ব্লক ভাগ করে নিয়ে ইরর ক্যালকুলেট করেন, এটা হবে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তার মানে পুরো ডেটা সেটকে একবার চালাইলাম, পুরো ডেটা সেট এক ইপোক, প্রতি ইপোকে একবার যদি ইরর ক্যালকুলেট করি, সেটা হচ্ছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। প্রতি ইপোকে ধরলাম আমি 1000টা স্যাম্পল আছে, তাহলে 1000 বার ইরর ক্যালকুলেট করব প্রতি ইপোকে, মানে প্রতি স্যাম্পল পর পর, তাহলে সেটা হবে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট। আর মিনি ব্যাচ হচ্ছে ধরলাম অবজারভেশন 1000, এটাকে আমি 10 ভাগে ভাগ করলাম 100 100 করে, তাহলে 100 পর ইরর ক্যালকুলেট, তারপরে 100 পর ইরর ক্যালকুলেট, তার 100 পর ইরর ক্যালকুলেট। এইভাবে যদি করি সেটা হবে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তা আমরা বিষয়গুলো কিভাবে করব তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এখানে কিছুটা সামারাইজ করা আছে, আমি একটু বলি। দেখেন, একটু লেখা আছে, ইন ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট the algorithm use the intertraining data set to calculate the gradient before update weight। পুরো ডেটা সেটটাকে একবার চালিয়ে সে যদি গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে ওয়েট আপডেট করার আগে একবার পুরো ডেটা সেটের উপরে, তাহলে সেটা হবে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। দেখেন এখানে লেখা আছে, ইফ ডেটা সেট হ্যাজ 10,000 স্যাম্পল, the model process all 10,000 samples then update the weight only once। এর একবার ক্যালকুলেট করে আপনার হচ্ছে একবার ওয়েট আপডেট করবে। ঠিক আছে? দেখেন লেখা আছে, ইউজ অল ট্রেনিং স্যাম্পলস, কম্পিউট টোটাল এরর, দেন আপডেট ওয়েট ওয়ান্স। যদি এরকম হয়, এটা হলো ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সুবিধা কি? স্টেবল এন্ড স্মুথ কনভার্জেন্স। কনভার্জেন্সটা স্টেবল হয়, স্মুথ হয়, এবং গ্রেডিয়েন্ট যে ডিরেকশন সেটা অ্যাকুরেট হওয়ার চেষ্টা করে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ভেরি স্লো ফর লার্জ ডেটা সেট। ডেটা সেটের সাইজ বেড়ে গেলে কিন্তু অনেক স্লো হয়ে যাবে, মেমোরি অনেক বেশি লাগবে।
যতক্ষণ পর্যন্ত পুরো ডেটা প্রসেস না হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট আপডেট করা যায় না, যেটা একবার হয়। তো সুবিধা অসুবিধা দুইটাই আছে। রেজাল্ট ভালো আসতে পারে, বাট প্রবলেম হচ্ছে ভেরি স্লো। এটা একটা প্রবলেম। স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এটা কি? দেখেন তো, ইন স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট ওয়েটস আর আপডেটেড ইউজিং অনলি ওয়ান ট্রেনিং স্যাম্পল এট এ টাইম। একটা করে ট্রেনিং স্যাম্পল যাবে, প্রসেস করবে, তারপরে ওয়েট আপডেট করবে, আরেকটা করবে, ওয়েট আপডেট করবে। মানে কি হচ্ছে, এখানে এক্সাম্পল দিই। ফর 10,000 স্যাম্পলস, 10,000 ওয়েট আপডেটস হ্যাপেন ইন ওয়ান ইপোক। প্রতি ইপোকে 10,000 বার ওয়েট আপডেট করবে। বুঝতেই পারছেন? তো এখানে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে পিক ওয়ান স্যাম্পল, একটা করে স্যাম্পল নেবে, কম্পিউট ইরোর ক্যালকুলেট করবে, আপডেট ওয়েট ইমিডিয়েটলি, মানে ওয়েট আপডেট করে দ্বিতীয়টায় চলে যাবে, দ্বিতীয়টা ইরোর ক্যালকুলেট করে ওয়েট আপডেট করে দ্বিতীয়টায় চলে যাবে। এভাবে প্রতি স্যাম্পল একবার হবে। মানে 10,000 স্যাম্পল থাকলে 10,000 বার ইরোর ক্যালকুলেট হবে এবং আপডেট হবে। অ্যাডভান্টেজ কি? ট্রেনিং ফাস্টার হয়, যেহেতু সবগুলাকে নিয়ে সে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করছে না, ইন্ডিভিজুয়ালি গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করছে। তারপরে ওয়ার্কস ওয়েল ফর ভেরি লার্জ ডেটা সেট, অনেক বড় ডেটা সেটে জন্য ভালো কাজ করতে পারে ফাস্ট হওয়ার কারণে। ঠিক আছে। লোকাল মিনিমা প্রবলেমকে আসলে স্কেপ করতে পারে অনেক ক্ষেত্রে। ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? ট্রেনিংটা অনেক নয়েজি হতে পারে এবং আনস্টেবল হতে পারে, এটা একটা বড় সমস্যা। ঠিক আছে। আর লস কার্ভটা ফ্ল্যাকচুয়েট করতে পারে, লস কার্ভ ফ্ল্যাকচুয়েট করলে অ্যাকুরেসি কার্ভও ফ্ল্যাকচুয়েট করবে। ঠিক আছে। মে মে ওভারশুট অপটিমাল সলিউশন, অপটিমাল সলিউশনের দিকে আসলে সে নাও যেতে পারে। এরকম অনেক কিছু সুবিধা অসুবিধা আছে, আমরা দেখি। মিনি ব্যাচ, দেখেন প্রথমটা ছিল যেটা ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, সেটা হচ্ছে সবগুলা ডেটা সেট একবারে নিয়ে সে ক্যালকুলেট করে। আর স্টকাস্টিক গ্রেডিয়েন্ট প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করে। আর মিনি ব্যাচ কি? এটা হচ্ছে ঠিক মাঝামাঝি। মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইজ এ কম্বিনেশন অফ ব্যাচ এন্ড এসজিডি। কি হয়? ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে অল স্যাম্পল, আর এসজিডি তে জাস্ট ওনলি ওয়ান স্যাম্পল। আর এইখানে যেটা আমরা করছি মিনি ব্যাচ, ইট ইউজ এ স্মল গ্রুপ অফ স্যাম্পল। ওই যে বললাম যে 10,000-কে আপনি ধরেন 100 ভাগে ভাগ করবেন, তাহলে কি 100টা করে লট থাকবে প্রত্যেকটাই। স্মল গ্রুপ তৈরি করবো, যেমন ধরেন যে আমি 16টা করে, আমি এর আগে যে এক্সাম্পলটা এখনই বললাম সেটা 100টা করে কিন্তু গ্রুপ। যেমন আপনি মিনি ব্যাচের ক্ষেত্রে 16টা গ্রুপ, 32টা গ্রুপ, 64 গ্রুপ, 128 গ্রুপ। তাহলে কি হবে, যদি 16 করেন তাহলে 16 বার, মানে 16টা স্যাম্পল নিয়ে, 16 বার না সরি, 16টা স্যাম্পল নিয়ে ইরর ক্যালকুলেট করে ওয়েট আপডেট করবে। 32 করলে 32টা স্যাম্পল নিয়ে ইরর ক্যালকুলেট করে ওয়েট আপডেট করবে। 64 করলে 64টা স্যাম্পল নিয়ে ইরর ক্যালকুলেট করে ওয়েট আপডেট করবে। 128 নিলে 128টা স্যাম্পল নিয়ে ইরর ক্যালকুলেট করে ওয়েট আপডেট করবে। এভাবে চলতে থাকে। এক্সাম্পল কি হতে পারে? দেখেন, ফর 10,000 স্যাম্পলস ব্যাচ সাইজ 32, তাহলে কি হবে? 10,000 টোটাল স্যাম্পল আছে ডেটা সেটে, ব্যাচ সাইজ 32। দ্য মডেল আপডেট ওয়েটস আফটার এভরি 32 স্যাম্পল। দ্য মডেল ইরর ক্যালকুলেট করবে এবং ওয়েট আপডেট করবে। 10,000-এর মধ্যে থেকে প্রথম 32টা নিবে, নেওয়ার পরে ইরর ক্যালকুলেট করে ওয়েট আপডেট করবে। তারপরের 32টা নিবে, নেওয়ার পরে ইরর আপডেট করবে, ইরর ক্যালকুলেট করবে, ওয়েট আপডেট করবে। তারপরের বার তারপরের 32টা নিবে, এভাবে যতক্ষণ পর্যন্ত 10,000 শেষ না হয়। এটা হচ্ছে মিনি ব্যাচ। এটাই সব থেকে বেশি ইউজেবল। আপনার ফ্লেক্সিবিলিটি হাই থাকে, আপনার ইচ্ছা মতো আপনি সেটা করতে পারেন। অ্যাডভান্টেজ কি হতে পারে? মিনি ব্যাচের ফাস্টার দেন ব্যাচ জিডি, জিডি থেকে মানে আপনার ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেকে ফাস্টার ডেফিনেটলি, কিন্তু স্টকাস্টিক্স থেকে স্লোয়ার। কিন্তু এসজিডি তে যেটা আপনার হচ্ছে আনস্টেবল সলিউশন দিত, সেটা কিন্তু এখন স্টেবল সলিউশন দেওয়ার চেষ্টা করবে। মানে এটা মাঝামাঝি, দুইটার মাঝামাঝি। জিপিইউ এর ক্ষেত্রে মানে প্রসেসিং টাইমের ক্ষেত্রে আসলে এফিসিয়েন্সি বেশি থাকবে। ডিপ লার্নিং এ এটা আসলে মোস্টলি ইউজ হয়। ডিসঅ্যাডভান্টেজ, স্টিল হ্যাভ সাম ফ্ল্যাকচুয়েশন থাকে, কারণ এটা মাঝামাঝি ইউজ করছি, তো আমাদের আনস্টেবল রেজাল্ট যেমন স্টকাস্টিক্স এ ছিল, আমরা হচ্ছে এইটার ব্যাচ সাইজ যত বাড়াবো তত কিন্তু ফ্ল্যাকচুয়েশনটা কমে যাবে, স্টেবল রেজাল্ট আসবে। এই যে বলা আছে নিড টু চুজ ব্যাচ সাইজ কেয়ারফুলি, আপনাকে কেয়ারফুলি ব্যাচ সাইজ চুজ করতে হবে। আমরা যদি একটু কম্পেয়ার করি যে আমাদের ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের মধ্যে পার্থক্য, তাহলে এই যে এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে। যেমন ডেটা ইউজড পার আপডেট, ইন্টার ডেটা সেটের পরে ওয়েট আপডেট হয়।
স্টকাস্টিক জিডিতে এইচজিডি তে একটা স্যাম্পল, প্রতি স্যাম্পল পরপর আপডেট হয়। মিনি ব্যাচে একটা গ্রুপের পরে আপডেট হয়। স্পিড ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে স্লো, স্টকাস্টিক ফাস্ট, মিনি ব্যাচে মিডিয়াম ফাস্ট। এটা ডিপেন্ড করছে আপনি ব্যাচ সাইজ গুলো কত করছেন তার উপরে। মেমোরি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে হাই, স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে লো, মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য ব্যাচ, মডারেট ধরে নিয়েছে আর কি। স্টেবিলিটি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে ভেরি স্টেবল, যেহেতু সবগুলোকে নিয়ে একবার গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করছে, স্বাভাবিক স্টেবল হবে। আর স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে নয়েজটা বেশি আসে প্রতিবার, যেহেতু ওইটা আপডেট হচ্ছে, একজনের জন্য একটা হচ্ছে, আরেকজনের জন্য আরেকটা হচ্ছে, প্রতিবার আপডেট হচ্ছে সেই কারণে। আর এটা মডারেটলি স্টেবল, এটা ডিপেন্ড করছে ব্যাচ সাইজের অবস্থার উপরে। ওয়েট আপডেট ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে প্রতি ইপোকে একবার মাত্র ওয়েট আপডেট হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই কম হবে। স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে খুবই বেশি হবে, কারণ প্রতিবার নিরোর আপডেট হচ্ছে, ওয়েট আপডেট হচ্ছে। আর মিনি ব্যাচে মডারেট, ডিপেন্ডস অন ব্যাচ সাইজ। সিপিইউ এফিসিয়েন্সি পোর, পোর এক্সেলেন্ট। হ্যাঁ, এফিসিয়েন্সিটা এখানে আমরা কিন্তু খুব ভালো মতো ইউজ করতে পারি। ইউজড ইন ডিপ লার্নিং, ডিপ লার্নিং এ রেয়ারলি ইউজ হয়, কারণ ডিপ লার্নিং এর সাধারণত আমরা বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করি। তো বড় ডেটা সেটের ক্ষেত্রে তো এটা আসলে খুব মুশকিল, অনেক স্লো হয়ে যাবে। আর স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট এটা কোনো কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি, কোনো স্পেশাল টেস্ট লাগলে। আসলে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টটাই আসলে সব থেকে বেশি ইউজ হয় আমাদের ডিপ লার্নিং এর ক্ষেত্রে। এটা ছিল একটা কম্পারিজন। তাহলে আমরা এই টপিকের মাধ্যমে মোটামুটি ভাবে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি এবং আমরা কিভাবে কাজ করতে পারি সেটা নিয়ে বলা ছিল। তো এই চ্যাপ্টারটা আসলে এটা, আমি বেসিকটা জাস্ট হচ্ছে আপনাদেরকে বললাম যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি। কনফিগার গ্রেডিয়েন্ট প্রিসিশন উইথ ব্যাচ সাইজ, ব্যাচ সাইজ কত করলে কি হবে সেটা বলা আছে। দেখেন, ব্যাচ সাইজ কন্ট্রোলস দ্য অ্যাকুরেসি অফ দ্য এস্টিমেট অফ দ্য ইরর গ্রেডিয়েন্ট হোয়েন ট্রেনিং নিউরাল নেটওয়ার্কস। আমরা কিন্তু ইরোরটাকে কন্ট্রোল করতে পারি ব্যাচ সাইজ দিয়ে। ব্যাচ, স্টকাস্টিক্স এন্ড মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তিনটা যেটা বললাম, আর থ্রি মেইন ফ্লেভার্স অফ লার্নিং অ্যালগরিদম অলরেডি told you. There is a tension between batch size and the speed and stability of learning process. আসলে যতই আমরা বলি যে আমাদের যে কম্পারিজনটা করলাম, অনেক কিছু কম্পারিজন দেখানো হয়েছে, স্পিড এবং স্টেবিলিটি এই দুইটাকে মেইনটেইন আমাদের করতে হবে, যে আমরা ব্যাচ সাইজ কত রাখবো সেটা ঠিক করতে হবে। তো এইটা নিয়েই মূলত এই চ্যাপ্টার, আমরা বিভিন্ন জিনিসগুলো আসলে দেখার চেষ্টা করি। ব্যাচ সাইজ ইন গ্রেডিয়েন্ট ডিসেন্ট অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে ব্যাচ সাইজ কি হলে কি হতে পারে এখানে, তারপরেও অনেক কিছু বলা আছে। এই যে কোনটা ব্যাচ, কোনটা হচ্ছে এই যে স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট, কোনটা মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, ও অলরেডি বলেছি আপনাদেরকে, যেটা বললাম এখানকার থেকে ওটা ভালো ছিল, ওই জন্য আমি এটা আলাদা জেনারেট করে বলেছি যে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট ব্যাচ সাইজ ইজ সেট টু দ্য টোটাল নাম্বার অফ এক্সাম্পল ইন দ্য ট্রেনিং ডেটা সেট, stochastic gradient batch size is set to 1, mini batch gradient descent batch size is set to more than 1 and less than the total number of example in the training data set. ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে আসলে কোনটা ইউজ করব সেটা ডিপেন্ড করছে। এখানে দেখেন, এই জিনিসটা মাথায় রাখেন যে স্মলার ব্যাচ সাইজ আর নয়েজি, আপনি যত ব্যাচ সাইজ কম দিবেন নয়েজ আসবে, আমরা দেখবো রেজাল্টে। অফারিং এ রেগুলারাইজিং ইফেক্ট and লোয়ার জেনারেলাইজেশন এরর, smaller batch size make it easier to fit one batch or the training data in memory. মানে আপনি যখন একটা একটা করে ব্যাচ চালাবেন, মানে ফিচারের স্যাম্পলের উপরে আপনি অ্যালগোরিদম গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাবেন, আলটিমেটলি আপনার কিন্তু নয়েজি ডাটা দিবে এবং সবার জন্য যে গ্রেডিয়েন্ট সেটা কিন্তু দিবে না, তার নিজের জন্য গ্রেডিয়েন্ট তৈরি করবে, এই কারণে আসলে নয়েজি হয়। ঠিক আছে, এই জিনিসটা আসলে বলার চেষ্টা করছে। তো আমরা দেখি আসলে কিভাবে কাজগুলা হতে পারে। এখানে দেখেন, দ্য ব্যাচ সাইজ ইম্প্যাক্টস হাউ কুইকলি এ মডেল লার্নস, কত দ্রুত মডেলটা লার্ন করবে, অ্যান্ড দ্য স্টেবিলিটি অফ দ্য লার্নিং প্রসেস, লার্নিং প্রসেসের স্টেবিলিটি কত সেটা আমরা কিন্তু বুঝতে পারবো। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট হাইপার প্যারামিটার, আমরা কিন্তু শুধু একটা প্যারামিটারেই চেঞ্জ হবে আসলে, হ্যাঁ। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট হাইপার প্যারামিটার দ্যাট শুড বি ওয়েল আন্ডারস্টুড অ্যান্ড tuned by the deep learning practitioner. আমরা এই ব্যাচ সাইজটা একটা হাইপার প্যারামিটারের মডেল ফিট যেখানে, সেখানে এটা চেঞ্জ করে আমরা দেখতে পারবো যে আসলে কি ঘটনা ঘটে। আমরা যদি একটু এখন আমাদের প্রোগ্রামের মধ্যে যাই, আমরা কিন্তু এটা দেখতে চাইতে পারি।
আমরা এগুলা জানি আসলে অনেক কিছু অ্যালগোরিদমের ভেতরে, আমরা শুধু টেস্ট গুলা করবো কি হতে পারে। এই যে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম, এর আগের চ্যাপ্টারের যে লেকচার, সেটাতে কিন্তু আমি বলেছি যে আমরা কিন্তু এইভাবে কিন্তু একটা আমাদের প্রয়োজন মতো একটা ডেটা সেট তৈরি করবো যেখানে কমপ্লেক্সিটি বাড়াইতে কমাইতে পারি। ঠিক আছে? তো অলরেডি আই টোল্ড ইউ in the last lecture, so I can skip it, which is something. এইটা দেখেন, এমএলপি ফিট উইথ ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এটা কি হতে পারে? আমরা এখন এই মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম, যেটা এই যে মেক ব্লক দিয়ে তৈরি করলাম ডেটা সেটটা, এইটার উপরে আমরা ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাবো। কিভাবে করতে পারি দেখেন, কোন জায়গাটাই চেঞ্জ করতে পারি সেটা আমরা একটু দেখি। এই যে এই জায়গাটা শুধু খেয়াল করো, এই যে ব্যাচ সাইজ, এই যে মডেল ফিট, যেটা বললাম মডেল ফিট, ব্যাচ সাইজ, লেন্থ, ট্রেইন এক্স। লেন্থটা কত হবে ব্যাচ সাইজের? লেন্থ হচ্ছে ডেটা সেটের সাইজ যত, লেন্থ তত। তার মানে আমাদের এখানে টোটাল অবজারভেশন কত ছিল? 1000। দেখাচ্ছি আপনাদের, এই যে 1000 এক্সাম্পল টোটাল, 1000 এক্সাম্পল, 1000 এক্সাম্পল মানে হচ্ছে যে এটা 1000 স্যাম্পল, 1000 স্যাম্পল। এই 1000 স্যাম্পলের হওয়ার কারণে আপনার হচ্ছে আমাদের এখানে টোটাল লেন্থ যেটা, এই যে ব্যাচ সাইজ, লেন্থ, ট্রেইন এক্স, এখানেও কিন্তু 1000 আসবে। ঠিক আছে? এটা 1000 আসবে। তাহলে ট্রেইন এক্স, ট্রেইন ওয়াই আমাদের আগে অ্যাজ ইট ইজ আগের প্রোগ্রামগুলো যেভাবে করেছি সেম, কোনো পার্থক্য নাই। আমরা ভ্যালিডেশন ডেটা সেট টেস্ট এক্স টেস্ট ওয়াই 200 একক চালাবো, এবং এই জায়গাটায় ব্যাচ সাইজ হচ্ছে 1000 ডেটা সেটের ওপরে পুরোটা ইরোর ক্যালকুলেট করে একবারও এটা আপডেট করবো। এটার মানে হচ্ছে তাই লেন্থ ট্রেইন এক্স। এটা যদি করি আমাদের রেজাল্টটা কি আসতে পারে, আমরা যদি পুরো কোডটা একটু চালাই, একটু দেখি আমাদের রেজাল্টটা, পুরো কোডের দিকে আমরা চলে যাই। এটা দেখেন, এই যে এমএলপি ফর ব্লবস প্রবলেম উইথ ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, দেখেন এইখানে কিন্তু হচ্ছে আমাদের এই যে সব আগের মতো কোড। এই যে মেক ব্লবস, ডেন্স, সিকোয়েন্সিয়াল, এইচজিডি, টু ক্যাটেগরিক্যাল, নাম্বার ওয়ান হট এনকোডিং করার জন্য করা হয়েছে। ওয়ার্নিং আমরা রিমুভ করছি। মেক ব্লবস স্যাম্পল আমাদের 1000, আমাদের ক্লাস হলো 3টা, ফিচার হচ্ছে ইনপুট ডাইমেনশন 2টা, আমাদের ভেরিয়েশন হচ্ছে 2, র্যান্ডম স্টেট 2, মানে এখান থেকে আসলে হবে এটা, হ্যাঁ র্যান্ডম স্টেট আমাদের আহ আহ, যেন আমাদের ডেটা সেটটা প্রতিবার একইভাবে আসলে আমাদের চেইন টেস্ট স্প্লিটটা হয়, সেই জন্য এটা ফিক্স করে রেখেছি, নাহলে কম্পারিজন করতে পারবো না। আর এটা হচ্ছে ওয়ান হাওয়াট এনকোডিং, এটা করলাম। আউটপুটকে যেহেতু মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, এটা করতে হবে, বাইনারি হলে দরকার ছিল না। আমাদের পুরো ডেটা সেটে যে 1000 ডেটা সেট, 1000 স্যাম্পল, সেখানে 500টা ট্রেইন এবং 500টা টেস্টের জন্য রাখলাম, চেইন টেস্ট ভাগ করলাম। এরপরে দেখেন মডেল সিকোয়েন্সিয়াল, মডেল ডিফাইন করছি, একটা হিডেন লেয়ার আর একটা আউটপুট লেয়ার। হিডেন লেয়ারে আমরা নোট দিলাম 50টা, আর ইনপুট ডাইমেনশন 2, মানে এখানে তো ওই যে ইনপুট ডাইমেনশন 2 ই ছিল তাই না, এই যে মেইন ফিচার 2 মানে ইনপুট ডাইমেনশন 2, অ্যাক্টিভেশন ভ্যালু, কার্নেল ইনিশিয়ালাইজার, হি, ইউনিফর্ম। আর আউটপুট লেয়ারের নাম্বার অফ নোট হচ্ছে 3, যেহেতু আমাদের এখানে এই যে সেন্টার 3 মানে 3টা ক্লাস, সেই কারণে। এরপরে আমরা হচ্ছে এই যে মডেল কম্পাইল করব, লস ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি, অপটিমাইজার, ওপিটি, মানে ওপিটি মানে হচ্ছে আসলে এসজিডি, স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, হ্যাঁ। এর মধ্যে লার্নিং রেট 0.01 আর মোমেন্টাম 0.9, ম্যাট্রিক্স অ্যাকুরেসি, এভাবে করলাম। মডেল ফিট অ্যাজ ইট ইজ আগের মতো চেইন এক্স চেইন ওয়াই, এটা দিয়ে ট্রেন করব, এবং অ্যাকুরেসি বের করব হচ্ছে এই যে ভ্যালিডেশন ডেটা দিয়ে টেস্ট এক্স টেস্ট ওয়াই। এই যে ট্রেন এক্স ট্রেন ওয়াই দিয়ে আমরা ট্রেন করব, টেস্ট এক্স টেস্ট ওয়াই দিয়ে আমরা রেজাল্টটাকে বের করবো। ইপক চলবে 200, দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট হিয়ার, ব্যাচ সাইজ ইকুয়াল টু লেন চেইন এক্স। এখানে ব্যাচ সাইজ 1000 বসালেও চলতো, কিন্তু সরাসরি ডেটাবেজের সাথে ডেটা সেটের সাথে একেবারে মিল দেখে টোটাল নাম্বার অফ অবজারভেশন এখানে লেন্থটা দিয়ে দেওয়া হয়েছে, লেন্থ চেইন এক্স। এরপরে আমরা হচ্ছে এখানে মডেল ইভ্যালুয়েট করছি। মডেল ইভ্যালুয়েট করে কি পরিমাণ রেজাল্ট আসছে, আমরা যদি এইটাকে দেখতে যাই তাহলে কি ঘটনা আসবে, ট্রেইন অ্যাকুরেসি কত, টেস্ট অ্যাকুরেসি কত।
এবং আমরা যদি গ্রাফ দেখি তাহলে কি ঘটনা ঘটে একটু দেখি। আমরা এইটা যদি ব্যাচ নর্মালাইজেশন চালাই, ব্যাচ নর্মালাইজেশন চালালে এটা হচ্ছে ট্রেইন অ্যাকুরেসি 81%, আর টেস্ট অ্যাকুরেসি হচ্ছে 83%। এটা অ্যাকুরেসি। আর এগুলা হচ্ছে লস কার্ভ। আমাদেরকে এখন একটু বুঝতে হবে যে ট্রেইন অ্যাকুরেসি হচ্ছে 81% আর টেস্ট হচ্ছে 83%। তো এইখানে কি ঘটছে, ব্যাচ নর্মালাইজেশন মানে হচ্ছে পুরো ডেটা সেটটাকে একবার ইরোর ক্যালকুলেট করে ওয়েট আপডেট করা হচ্ছে। আমরা এইটা হচ্ছে লস গ্রাফ আর এটা হচ্ছে অ্যাকুরেসি গ্রাফ। তো লসের ক্ষেত্রে আমরা কি দেখছি, এই যে ট্রেনটা হচ্ছে ব্লু কালার আর টেস্টটা হচ্ছে অরেঞ্জ কালার। তো এইটা যদি আমরা দেখি, এখানে এখানে কিছু অবজারভেশন লেখা আছে, আমরা যদি এটা পড়ি তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। দেখেন, এই যে in this case we can see that performance was similar between training and test set with 81 83, যেটা আমরা দেখলাম। ঠিক আছে, কম বেশি হতে পারে আপনার পিসিতে, এই আমাদের এখানকার রান করার সাথে এই বইয়েরও কম বেশি হতে পারে, হ্যাঁ, ডিপেন্ড করছে। A line plot of model loss and classification and accuracy on train blue and test orange, okay, data set is created. We can see that the model is relatively slow to learn this problem, converging one solution after about 100 epoch, after which change in model performance are minor. দেখেন, বলছে যে 100 ইপোক পর আপনি এখানে লস গ্রাফটাতে যা দেখছেন, অ্যাকুরেসিতে যদি চিন্তা করেন তাহলে এখানে দেখেন যে প্রায় এখানে তো ফ্ল্যাকচুয়েশন ছিল 100 100 এই জায়গাগুলোর পর মোটামুটি কিন্তু স্টেবল হয়েছে। 100 পর 125 30, 130-এর দিকে মোটামুটি স্টেবল হয়েছে এই জায়গাগুলোতে। হ্যাঁ, আমি যদি একটু দেখাই, এই যে এই জায়গাগুলো থেকে মোটামুটি ভাবে রেজাল্টটা স্টেবল, এই জায়গা থেকে স্টেবল, এই জায়গা থেকে স্টেবল। তার মানে আমার কিন্তু 125টা ইপোক, মানে 100-র উপরে ইপোক কিন্তু লাগছে, তাই না? আমরা এটা দেখলাম, আসলে এইটা দেখে কম্পারিজনটা বোঝা যাবে না। এরপরে যখন দেখবো, আমরা তো ব্যাচ দেখলাম, ব্যাচের পরে তো আমরা দেখবো স্ট্যাটিস্টিক্স, তারপরে মিনি ব্যাচ, তখন ক্লিয়ার হবে। হ্যাঁ, তো এইখানে এর পরেরটা আমরা আসি, এই যে এই গ্রাফটা এখানে আসছে। হ্যাঁ, এরপরে দেখেন এমএলপি ফিট উইথ স্টকাস্টিক্স গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আমরা কিন্তু এখানে প্রথমে দেখলাম ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট তো পুরো ডেটা সেট। স্টকাস্টিক্স গ্রেডিয়েন্ট ডিসেন্টে কিন্তু হচ্ছে একটা করে স্যাম্পল নেবে, তাই না? একটা করে যদি স্যাম্পল নেওয়া হয় তাহলে কি হবে বলেন তো? ব্যাচ সাইজ, এর আগেটা কি ছিল, লেন্থ ট্রেইন এক্স, মানে পুরো ডেটা সেট এর জন্য যেটা লেন্থ ছিল সেটা 1000 বসিয়ে দিয়েছিলাম। এখানে কি হবে, এইটা কিন্তু হবে এবার 1। যদি আপনি 1 দেন তাহলে কি হবে, এটা হবে স্টকাস্টিক্স গ্রেডিয়েন্ট ডিসেন্ট। প্রোগ্রামের কোথাও কি চেঞ্জ করবে, আমরা দেখি তো আসলে কোথাও চেঞ্জ আছে কিনা। এটা কিন্তু স্টকাস্টিক্স গ্রেডিয়েন্টের জন্য, আগেটার সাথে আমরা কম্পেয়ার করবো। হ্যাঁ, এটা ছিল কিন্তু নন আপনার ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। রেজাল্ট আসছে, ভালো রেজাল্ট আসছে, অসুবিধা নেই, 81 83। কিন্তু আপনার রেজাল্ট আসছে পরে 100 ইপোকের পরে 130-এর দিকে আমরা পেলাম। এখানে দেখেন, আমরা যদি স্টকাস্টিক্স গ্রেডিয়েন্ট ডিসেন্ট করি তাহলে একইভাবে এগুলো সব আগের মতোই, আগের প্রোগ্রামের মতো। 1000, ক্লাস 3টা, ফিচার 2টা, ঠিক আছে, ভেরিয়েন্স হচ্ছে 2। আমি যদি আগের মতো এটা দেখি, শুধু চেঞ্জটা হচ্ছে এই জায়গায় ব্যাচ সাইজ 1, তাছাড়া কোনো চেঞ্জ নাই। যদি আমরা রেজাল্টটা দেখি কিরকম রেজাল্ট আসে দেখেন তো। দেখেন, ট্রেইন অ্যাকুরেসি হচ্ছে 46% আর টেস্ট অ্যাকুরেসি 47%, ভেরি লো। দেখেন আগে কত ছিল, 81 83, যখন আমাদের ব্যাচ নর্মালাইজেশন ছিল। কিন্তু স্টকাস্টিক্স গ্রেডিয়েন্ট ডিসেন্টে, সরি ব্যাচ নর্মালাইজেশন না, ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে 81 83 ছিল ট্রেনিং টেস্ট, আমাদের স্টকাস্টিক্স গ্রেডিয়েন্ট ডিসেন্টে 46 47, প্রায় অর্ধেকের কাছে চলে আসছে।
এইটা একটা অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন হচ্ছে দেখেন, এটা হচ্ছে লস কার্ভ, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে অ্যাকুরেসি কার্ভ। লস কার্ভে ব্লুটা ট্রেনিং আর অরেঞ্জটা হচ্ছে টেস্ট। ফ্ল্যাকচুয়েশন দেখেন, নয়েজ ফ্ল্যাকচুয়েশন কত আসছে। এই ফ্ল্যাকচুয়েশন আসার কারণ কি? আমরা লসেও দেখতে পাচ্ছি, অ্যাকুরেসিতেও দেখতে পাচ্ছি। এটা আসার কারণ হচ্ছে যে প্রতি ইপোক, সরি, প্রতি ইপোকে, প্রতি স্যাম্পলে, আগে তো ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে প্রতি ইপোকে টোটাল ডেটা সেটের উপরে একবার এরর ক্যালকুলেট হয়ে আপডেট হতো। এখন প্রতি ইপোকে প্রত্যেকটা অবজারভেশনের উপরে, প্রত্যেকটা স্যাম্পলের উপরে এরর ক্যালকুলেট হয়ে ওয়েট আপডেট হচ্ছে। এটা একটা প্রবলেম, তাই তো? তো সেই কারণে কিন্তু এই যে আপনার গ্রেডিয়েন্ট গুলো ঠিক মতো আসছে না মানে ফ্ল্যাকচুয়েট করছে প্রচুর পরিমাণে, এবং তারই ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। এটা লসের ক্ষেত্রে, এটা হলো অ্যাকুরেসির ক্ষেত্রে। দেখেন এখানে কি বলে, এবার দেখাই অবজারভেশনটা কি। এই অবজারভেশন গুলো জানতে হবে। এই যে বলছে 50%, এখানে 50% দিচ্ছে, আমাদের তারও কম আসছে। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে, এ লাইন প্লট, a line plot of model loss and classification accuracy on the train blue, test orange dataset is created. The plot shows the unstable nature of the training process. আগে আমরা বলেছি যে এটা আনস্টেবল রেজাল্ট দেয়। দেখেন এখানে কি দিয়েছি আমরা, এটা হচ্ছে এই যে স্টেবিলিটি ভেরি স্টেবল, এই যে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট নয়েজি, ওই জিনিসটাই কিন্তু এখানে আসছে। The plot shows the unstable nature of the training process with the chosen configuration. The poor performance and erratic change to the model suggests that the learning rate used to update weights after each training example may be too large, and that a smaller learning rate make the learning process more stable. এটা অন্য জিনিস, এটা পরে বলছি। দেখেন এখানে আনস্টেবল হচ্ছে, এটা তো ক্লিয়ার, এবং নয়েজি রেজাল্ট আসছে সেটাও ক্লিয়ার, এবং রেজাল্ট অনেক কম আসছে। এখন বলছে যে এইটাকে ঠিক করার ওয়ে কি। দেখেন আমরা কিন্তু এর আগে একটা জিনিস দেখেছিলাম যে আমাদের লার্নিং রেট, লার্নিং রেটটা কিন্তু কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে খুব ভালো কাজ করতে পারে। এরকম নয়েজি ডেটা নিয়ে তো আমরা রেজাল্ট দিতে পারবো না, তাই না? তো এই ক্ষেত্রে আমরা প্রবলেম যদি কমপ্লেক্স হয়, লার্নিং রেটটাকে ভ্যারি করে কিন্তু দেখতে পারি। ওটাই বলছে the poor performance and erratic change to the model suggests that the learning rate used to update it after each training example may be too large. এখানে লার্নিং রেটটা কত ছিল আমরা যদি একটু চেক করি, একটু দেখি। লার্নিং রেট ছিল আমাদের, এটা কি ডিফল্ট লার্নিং রেট ইউজ করা হচ্ছে কোথাও, তাই না? এই যে এসজিডি লার্নিং রেট হচ্ছে 0.01। এর আগেও কিন্তু তাই ছিল ব্যাচ নর্মালাইজেশনে। কিন্তু স্টকাস্টিক্স এর ক্ষেত্রে আমরা এই লার্নিং রেটটাকে কমিয়ে দিতে পারি কিনা। বলছে টু লার্জ অ্যান্ড দ্যাট দ্য স্মলার লার্নিং রেট মে মেক দ্য লার্নিং প্রসেস মোর স্টেবল। আমরা স্মলার লার্নিং রেট যদি ইউজ করি কি হতে পারে, দেখেন এখানে বলছে ফর এক্সাম্পল ইউ ক্যান ড্রপ দ্য লার্নিং রেট বাই অ্যান অর্ডার অফ ম্যাগনিটিউড ফ্রম 0.1 টু 0.001। আমরা লার্নিং রেটটাকে অনেকটা কমিয়ে দিলাম, 0.01 থেকেও 0.001। কোথায় চেঞ্জ হবে? এই যে এটা আগের ভার্সন এরর দেখাচ্ছে, কিন্তু নতুন ভার্সনে লার্নিং রেট আপনাকে পুরো লিখতে হবে, এই যে 0.001। তার মানে আমরা এইটা করার পরে কি রেজাল্ট আসতে পারে দেখেন তো। এর পরের প্রোগ্রামটা স্টকাস্টিক গ্রেডিয়েন্ট, ব্যাচ সাইজ একই থাকবে, কিন্তু লার্নিং রেট 0.01 থেকে কমিয়ে 0.001 করবো। এই যেটা বলা আছে উইথ স্টকাস্টিক গ্রেডিয়েন্ট উইথ স্মলার লার্নিং রেট। স্মলার লার্নিং রেট যদি আমরা করি তার একই প্রবলেম, কোথাও চেঞ্জ নাই, শুধু এই যে ব্যাচ সাইজ 1 মানে এটা স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, লার্নিং রেটকে কিন্তু আমরা কমিয়ে দিলাম। 0.01 ছিল, আমরা এখানে দিলাম 0.001। তাহলে কি হতে পারে এই রেজাল্টটা, অন্য কোথাও চেঞ্জ করি নাই। দেখেন নাও ইট শোজ দা স্টেবল রেজাল্ট। অ্যাকুরেসি দেখেন 82, আগের মতো হয়ে গেছে। 81 আগে ছিল, দেখেন প্রথমটায় ব্যাচ নর্মালাইজেশনে আমাদের ছিল 81 ট্রেনিং, আর টেস্ট হচ্ছে 83। আমরা যখন স্টকাস্টিক গ্রেডিয়েন্ট করলাম, লার্নিং রেট 0.01 ব্যাচ নর্মালাইজেশনের মতোই, তখন ট্রেনিং হচ্ছে 46, টেস্ট হচ্ছে 47। আর এখন
যেটা আমরা করলাম, স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, স্মলার লার্নিং রেট 0.01 থেকে 0.001, সেক্ষেত্রে কি হলো 82, 81, মোর স্টেবল রেজাল্ট কিন্তু দিচ্ছে আমাদের। আমরা কিন্তু গ্রাফ দেখে বুঝতে পারছি। স্টেবিলিটি কিন্তু এটা দেখে বোঝা যাবে না, স্টেবিলিটি আপনাকে এটা দেখে বুঝতে হবে, গ্রাফ দেখে। ঠিক আছে, ওটা হচ্ছে সিঙ্গেল রেজাল্ট। এখানে আপনি কিভাবে দেখতে পাচ্ছেন এখন? এখন যদি আপনি এটা দেখেন, দেখেন আপনি কিন্তু কি দেখতে পাচ্ছেন, আপনি খুব কম ইপোকেই কিন্তু হচ্ছে রেজাল্টটা স্টেবল অবস্থায় অনেক ক্ষেত্রে চলে আসছে। আমরা যদি এইটাকে একটু চেক করে দেখি, দেখেন তো কি বলে। The line plot shows the expected behavior, namely that the model rapidly learns the problem as compared to batch gradient descent, leaping up to about 80% accuracy in about 25 epoch rather than 100 epoch. পার্থক্যটা কি দাঁড়ালো একটু দেখেন তো। আমরা লার্নিং রেট কমিয়ে দিলাম, বলছে 25 ইপোক পর, এখানেই তো আমরা রেজাল্টটা ভালো পেয়ে যাচ্ছি না? 25 ইপোক পর আপনি খেয়াল করে দেখেন, এখানেই কিন্তু আমরা রেজাল্টটা ভালো পেয়ে যাচ্ছি, এখান থেকে কিন্তু রেজাল্টটা মোটামুটি স্টেবল পেয়ে যাচ্ছি। এই ব্যাচ সাইজ এক করে দিয়ে এবং লার্নিং রেটটাকে কমিয়ে। কিন্তু আমাদের ব্যাচ নর্মালাইজেশনে কি ছিল, আমরা রেজাল্ট পেয়েছিলাম সেটা হলো 130-এর দিকে। তাহলে কি ইপোক কিন্তু কমে পাচ্ছি, যদিও লার্নিং রেট বেশি, লার্নিং রেট কম। এখানে লার্নিং রেট বেশি ছিল কিন্তু ইপোক 130-এ পেয়েছি। আর এইখানে লার্নিং রেট কমিয়েছি কিন্তু 25 ইপোকে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। বোঝা গেল? তো এইটা কম্পারিজন এখানে দেওয়া হচ্ছে, এবং দেখেন এখানে কি লিখছে, উই কুড হ্যাভ স্টপড ট্রেনিং এট ইপোক 50 ইনস্টেড অফ 200 ডিউ টু ফাস্টার ট্রেনিং। আমরা 200 জায়গায় 50 পর্যন্ত করেও সেটা থেমে যেতে পারতাম। 200 পর্যন্ত দেখানো হচ্ছে, এত দরকার নেই, 50 পর্যন্ত করে আমরা কিন্তু 25-এ থেমে যেতে পারতাম। 50 পর্যন্ত থামলেও চলতো, 25-এও আপনি থামতে পারেন, কিছু যায় আসে না। আরেকটু ফিট করার জন্য 50-এ যাওয়া যেতে পারে। দিস ইজ নট সারপ্রাইজিং। উইথ ব্যাচ gradient descent 100 epoch involves 100 estimates of error। মানে কি বলছে, 100 epoch involves 100, মানে 100টা ইপোক যদি চালান, 100 এস্টিমেটস অফ ইরোর, 100 ওয়েট আপডেটস, মানে 100 ইপোক চালালে 100 বার ওয়েট ইরোর ক্যালকুলেট হবে এবং 100 বার ওয়েট আপডেট হবে। আর ইন স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে কি হচ্ছে, 20 ইপোক ইনভলভস 25, যেহেতু 25-এ কিন্তু আমরা এখানে চলে আসছে, 25 ইপোক ইনভলভস 25 ইন্টু, এই যে 500টা যেহেতু অবজারভেশন, 500টার উপরে আমরা লার্ন করছি, তাই না? তাহলে 500 ইন্টু 25, তাহলে 1250 ওয়েট আপডেট। ওয়েট আপডেট বেশি হচ্ছে, দেখেন ওয়েট আপডেট হচ্ছিল এখানে 100 বার, আর এখানে হচ্ছে 12,500 বার, প্রোভাইডিং মোর দেন 100 টাইমস মোর ফিডব্যাক, albeit more noisy feedback about how to improve the model। তার মানে আসলে কি হচ্ছে, এখানে আমাদের ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে 100 বার ওয়েট আপডেট হচ্ছিল, আর এখানে 12,500 বার ওয়েট আপডেট হচ্ছে। তার মানে এই প্রতিবার ওয়েট আপডেট হওয়ার কারণে এখানে 10 বার, প্রায় অ্যারাউন্ড 10 টাইমেরও বেশি আপনাকে কিন্তু এই ইরোড গুলা ক্যালকুলেট করে আমরা রেজাল্ট পাচ্ছি, এই রেজাল্টটাকে ভালো করার জন্য। এই কারণে আমাদের কম ইপোকে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলা আসলে আমাদের মাথায় রাখতে হবে। দেখেন এখানে যেটা বলছে, দিস ভেরিয়েন্স ইন দ্য মডেল মিনস দ্যাট it may be changing to choose which model to use as the final model, as opposed to batch gradient descent where performance is stable because the model has converged। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আসলে কোনটা চুজ করবেন। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট এবং স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমরা কিন্তু রেজাল্ট স্টেবল পেয়েছিলাম, স্টকাস্টিক্সে নয়েজি ছিল। আমরা কি করলাম, স্টকাস্টিক্স এর ক্ষেত্রে স্টেবল রেজাল্ট তৈরি করার জন্য লার্নিং রেটটাকে অনেকটা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার ফলে যেটা ঘটলো,
আমাদের রেজাল্ট কিন্তু স্টেবল হয়ে গেল। এবং আহ, কম ইপোকে আমরা রেজাল্টটা পেয়েছি। কারণ হচ্ছে ওয়েট আপডেট যেহেতু অনেক বেশি বার হচ্ছে কম্পেয়ার্ড উইথ মোর দেন 10 টাইমস, এটা এই রেজাল্টের জন্য অন্য ডেটা সেটের জন্য চেঞ্জ হতে পারে। আমরা কিন্তু আগেই সেই রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এখন আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোনটা রাখবেন, ডিপেন্ডস অন ইউ। ওকে, এখন এরপরে দেখেন, এই যে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর স্টেগোস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এই দুটার মধ্যে একটা ডিসিশন সামারাইজ করার চেষ্টা করছে যে ইউজ এ রিলেটিভলি লার্জার লার্নিং রেট অ্যান্ড মোর ট্রেনিং ইপোক। আপনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে আপনি হচ্ছে লার্নিং রেট বেশি, যেটাতে লার্নিং রেট বেশি থাকলে সময় কম লাগবে, কিন্তু ট্রেনিং ইপোকে আবার সময় বেশি লাগবে। আর যদি স্ট্যাটিস্টিক্স গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালান, তাহলে ইউজ এ রিলেটিভলি স্মলার লার্নিং রেট ইউজ করলে সময় বেশি লাগবে, এন্ড ফিউয়ার ট্রেনিং ইপোক, কিন্তু ইপোক কম লাগবে। এইটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কি করবেন। ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে লার্নিং রেট কম কিন্তু ইপোক বেশি, স্ট্যাটিস্টিক্স গ্রেডিয়েন্ট ডিসেন্টে লার্নিং রেট কম কিন্তু আবার ইপোক কম। তার মানে আপনার লার্নিং রেট কম হলে সময় বেশি লাগবে, কম লাগবে, লার্নিং রেট বেশি হলে সময় কম লাগবে কিন্তু ইপক বেশি লাগছে ব্যাচের ক্ষেত্রে। আর স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আপনার লার্নিং রেট কম, সময় বেশি লাগবে, কিন্তু ইপক আবার এখানে কম লাগছে। এটা আপনাকে এখন ডিসাইড করতে হবে আপনি আপনার প্রবলেমের জন্য কি করতে পারেন। তো দুইটাই দেখেন আসলে আপনাকে কনফিউশনের মধ্যে ফেলছে, আপনি কি করবেন। তো আরেকটা অ্যাপ্রোচ কিন্তু আমাদের হাতে ছিল, সেটা হচ্ছে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এটা কি হতে পারে, দুইটার আসলে মাঝামাঝি ভাবে কাজ করে। মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে কি হতে পারে খেয়াল করুন। এইটা আমরা কি করব, এই যে ওই একই জায়গায় ব্যাচ সাইজে আমরা চেঞ্জ করব। ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে ছিল পুরো ডেটা সেটের নাম্বার অফ অবজারভেশন, আর স্ট্যাটিস্টিক্স গ্রেডিয়েন্টে ছিল শুধু একটা। কিন্তু মিনি ব্যাচে আমরা ভ্যারি করতে পারি, এখানে যেমন 32 দেওয়া আছে, মানে 32টা গ্রুপ, একটা গ্রুপে 32টা থাকবে, তারপরে এটা ক্যালকুলেট করবে, তারপরে গ্রুপে 32টা থাকবে, ইরোর ক্যালকুলেট করবে, তারপরের গ্রুপে 32টা থাকবে, ইরোর ক্যালকুলেট করবে। এইভাবে আসলে হবে। কতবার ইরোর ক্যালকুলেট হবে, ধরেন যেমন যদি 1000 বার থাকে, 1000টা অবজারভেশন থাকে, আপনি 32 দিয়ে করলে কি হবে, 1000কে 32 দিয়ে ভাগ করলে যত হবে ততবার ইরোর ক্যালকুলেট করে আপনার হচ্ছে ওয়েট আপডেট করবে। এইটা যদি আমরা করি আসলে প্রোগ্রামিং কোথায় চেঞ্জ করবো, শুধু এক জায়গায়। এই যে ব্যাচ সাইজ 32, আপনি 32 দিতে পারেন, 64 দিতে পারেন, 16 দিতে পারেন, 128 দিতে পারেন, 200 দিতে পারেন, টোটালি ইওর চয়েস। এইটার জন্য যে কোডটা সেটা দেখেন, এই যে ব্লব প্রবলেম উইথ মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের জন্য আমরা কি করতে পারি, এই যে ব্যাচ সাইজ কোথাও কোনো চেঞ্জ করব না, শুধু ব্যাচ সাইজ 32, এবং লার্নিং রেট কিন্তু ওই যে 0.01 যেটা ব্যাচ নর্মালাইজেশনে ছিল, এটা কিন্তু আমাদের স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে কমালাম সেটা কিন্তু না, ব্যাচ নর্মালাইজেশনে। আমরা কিন্তু তাহলে এখন সবার সাথেই কম্পেয়ার করতে পারবো। তাহলে ব্যাচ সরি মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে ব্যাচ সাইজ হচ্ছে 32। এই 32 দিয়ে যদি কাভার করি তাহলে কি হতে পারে দেখেন তো রেজাল্টটা, 82 ট্রেনিং আর টেস্ট হচ্ছে 79, কাছাকাছি। ঠিক আছে, রেজাল্ট কি আসছে একটু খেয়াল করেন। দেখেন আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে লস আর এটা হচ্ছে অ্যাকুরেসি গ্রাফ। লসে 25, আপনি অ্যাকুরেসিতে খেয়াল করেন, এটা মোটামুটি আমার 40 বা এর কাছাকাছি সময়ে কিন্তু আমরা মোটামুটি স্টেবল রেজাল্ট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বা একটু চাইলে আপনার 50-র কাছাকাছি। এখন আপনার মনে হতে পারে যে স্টকাস্টিক্সে ভালো, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। স্টকাস্টিক্সে কিন্তু আপনার লার্নিং রেট আমরা কমিয়ে 0.01 থেকে 0.001 করেছিলাম, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয়। আমাদের মিনি ব্যাচ কি করছে, মিনি ব্যাচ আমাদের ব্যাচ নর্মালাইজেশনের মতো লার্নিং রেট রেখেই কিন্তু আমাদেরকে রেজাল্ট দেওয়ার চেষ্টা করছে, এবং কম ইপোকে। তাহলে তিনটার মধ্যে কোনটা ভালো হলো, ডেফিনেটলি মিনি ব্যাচ। আসলে এইভাবে কম্পেয়ার করা ঠিক না, তারপরেও মিনি ব্যাচের কম্পারিজনের রেজাল্ট সেটা হচ্ছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট এবং স্টকাস্টিক গ্রেডিয়েন্টের থেকে অনেকটা স্টেবল, এবং রেজাল্টের দিক থেকেও ভালো। কেননা দেখেন এটা অ্যারাউন্ড 50 ইপোকের দিকে লার্নিং রেট 0.01 সহ আপনাকে স্টেবল রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু প্রথমে দেখলাম যে আমাদের ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে প্রায় 130-এর দিকে রেজাল্ট ছিল, ইপোকে 130 ইপোকের দিকে রেজাল্ট ছিল।
130, 40 এরকম। তারপরে আমরা হচ্ছে লার্নিং রেট কিন্তু 0.01, আমরা হচ্ছে এখানে লার্নিং রেট 0.01 কমিয়ে 0.001 করলাম স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে। সেখানে কিন্তু আমাদের মোটামুটি একটু 25, 30 বা 40 এরকম রেজাল্ট দিচ্ছিল, বা 25 দিয়ে ধরতে পারেন আপনি, 25 থেকে 30-এর মধ্যে রেজাল্ট দিচ্ছিল। কিন্তু লার্নিং রেট কিন্তু কম, এখানে কিন্তু আমার সময় বেশি লেগে যাবে। কিন্তু মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমরা হচ্ছে 32 ব্যাচ সাইজ নিয়েছি, এখানে নেওয়ার পরে যে রেজাল্টটা পাচ্ছি আমরা, সেটা কিন্তু হচ্ছে 40-এর দিকে আমরা কিন্তু স্টেবল রেজাল্ট পেয়ে যাচ্ছি, লার্নিং রেট 0.01 সহ, মানে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের অবস্থায়। তাহলে এইটাই তো ডেফিনেটলি তিনটার মধ্যে ভালো রেজাল্ট দিচ্ছে। তার মানে আমরা হচ্ছে এখানে যে জিনিসগুলা নিয়ে শুরু করেছিলাম, এটা কিন্তু আসলে কম্পারিজনটা আমার কিন্তু আসলে কাজ করছে। ঠিক আছে, এটা কিন্তু কাজ করছে, সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। তাহলে এখানে 32 দিয়ে কেমন হলো সেটা দেখলাম। এখন আপনার মাথায় আসতে পারে যে 32ই কেন, আরো তো কম বেশি হতে পারে, এটা বইয়ের রেজাল্ট, যে কি হতে পারে ইফেক্ট অফ ব্যাচ সাইজ অন মডেল বিহেভিয়ার। আপনি যদি এখন ব্যাচ সাইজটাকে চেঞ্জ করাতে চান তাহলে কি হতে পারে, ব্যাচ সাইজটাকে যদি চেঞ্জ করাতে চান তাহলে কি হতে পারে। আমরা তো 32 দিয়ে দেখলাম, আমরা হচ্ছে আমরা একটু ভ্যারি করিয়ে করিয়ে দেখতে পারি কিনা। ঠিক আছে, যে আমরা হয়তো 32, তারপরে 64, 128, 256 এভাবে চেঞ্জ করে করে দেখলে কোন ব্যাচ সাইজের রেজাল্ট কেমন আসে দেখি। যদি এরকম করতে হয় তাহলে একটা প্রোগ্রাম কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, আমরা সেটা দেখবো যে ইফেক্টস অফ ব্যাচ সাইজ অন মডেল বিহেভিয়ার, মানে মিনি ব্যাচের ক্ষেত্রে আমরা ব্যাচ সাইজটাকে কিভাবে লাগাইতে পারি কাজে। এটা কিন্তু আমরা অহরহ ডিপ লার্নিং এর প্রোগ্রাম গুলো করি, আপনি একটু মডেল বিহেভিয়ার গুলো দেখেন। তো এইটা করার জন্য আমরা একটু প্রোগ্রামটা স্ট্যান্ডার্ড করার জন্য আমরা একটু চেঞ্জ করতে হবে এখানে, সেটা হচ্ছে আমাদের এই যে ডেটা সেট আমরা ক্রিয়েট করছি মেক ব্লক ফাংশন দিয়ে 1000 স্যাম্পলের। ওকে, আগের মতোই, নতুন কিছু নাই। তারপরে আমরা এখানে ফিট মডেল মানে লার্ন করার সময় দেখেন আমরা কি করছি, ট্রেন এক্স ট্রেন ওয়াই টেস্ট এক্স টেস্ট ওয়াই এন ব্যাচ, মানে ব্যাচটা আমরা একটা লুপ থেকে চালাবো এবং এই প্রোগ্রামকে, এই ফিট মডেলকে বারবার কল করব। এখানে এন ব্যাচ যেটা থাকবে কোথাও চেঞ্জ হবে না, এই যে ব্যাচ সাইজের এই জায়গায় এন ব্যাচ দিব। আমাদের লার্নিং রেট কিন্তু 0.01, এটা স্ট্যান্ডার্ড করছে। শুধু আমরা স্টকাস্টিক গ্রেডিয়েন্টের সময় আমাদের রেজাল্ট স্টেবল আনার জন্য আমরা হচ্ছে লার্নিং রেটের ভ্যালু 0.001 করেছিলাম। তাছাড়া কিন্তু সব ক্ষেত্রে আমরা 0.01 করছি, ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রেও, তারপরে আমরা হচ্ছে মিনি ব্যাচের ক্ষেত্রেও। তাহলে এখানে শুধু যদি আমরা এই ফাংশনকে কল করি এন ব্যাচের ক্ষেত্রে, এন ব্যাচের মানে অবস্থান আমরা চেঞ্জ করে দেখতে চাচ্ছি যে ব্যাচ সাইজ এন ব্যাচ কত হতে পারে। ওকে, তো এটা আসলে একটা লুপের মধ্যে নিয়ে এসে আমরা এই প্রোগ্রামকে চালাবো, এখানে ট্রেন টেস্টের ভ্যালু দেবো এবং ব্যাচ সাইজ দিয়ে দেবো, সে ক্যালকুলেট করে আমাদেরকে রেজাল্ট দেবে। এই প্রোগ্রামটা যদি রান করি এবং এখানে দেখেন, এখানে খুব সহজেই এই যে আমাদের ব্যাচ সাইজ 4 থেকে 450 পর্যন্ত ভ্যারি করা হচ্ছে, 4, 8, 16, 32, 64, 128, 256, 450। তো এইটা আমাদের হচ্ছে এই যে ফিট মডেল, এই ফিট মডেল মানে এইটাকে কল করা হবে, এই যে ট্রেন এক্স ট্রেন ওয়াই টেক্সট টেক্স টেস্ট ওয়াই এন ব্যাচ। তো এখানে যে ব্যাচ সাইজ আই, এটা দিয়ে দিয়ে আমাদের কিন্তু এই কাজটা প্রতিবার একবার 4, একবার 8, 16, 32 এভাবে প্রতিবার সে রেজাল্ট দিবে। আমরা যদি এই কোডটা একবারে দেখাই আপনাদেরকে কি হতে পারে একটু দেখেন। এই যে ব্লক প্রবলেমস উইথ মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট উইথ ভ্যারিড ব্যাচ সাইজ, বিভিন্ন ব্যাচ সাইজে কি হতে পারে এটা। এগুলা নতুন কিছু না, সবই আগের। আমরা হচ্ছে এই ডেটা সেটকে ক্রিয়েট করলাম প্রিপেয়ার ডেটা দিয়ে, একটা ফাংশন দিয়ে, আরেকটা হলো ফিট মডেল, ট্রেন এক্স ট্রেন ওয়াই টেস্ট এক্স টেস্ট ওয়াই এন ব্যাচ, এটা কিন্তু আমরা লুপ থেকে চালাবো। দেখেন এখানে এই যে আমরা প্রথমে হচ্ছে এইটাকে ক্রিয়েট করলাম প্রিপেয়ার ডেটা, ডেটা সেটটাকে ক্রিয়েট করলাম, তারপরে ব্যাচ সাইজ 4, 8, 16, 32 এভাবে 450 পর্যন্ত একটা লিস্টের মধ্যে নিলাম। এরপরে ফর আই ইন রেঞ্জ, এখানে হচ্ছে টোটালটা থেকে আমরা হচ্ছে চালাবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা হচ্ছে ব্যাচ, ডিফারেন্ট ব্যাচ দেওয়া হয়েছে। এরপরে প্রথম লুপে আয়ের ভ্যালু হচ্ছে 4, এই ব্যাচ সাইজ এই যে আই মানে 4, দ্বিতীয় লুপে 8, তৃতীয় লুপে 16, চতুর্থ লুপে 32, পঞ্চম লুপে 64, সিক্স লুপে লুপে 128, সেভেন লুপে 256, এইট লুপে 450। এইভাবে
প্রতিবার কল করবে এখানে, এবং এই এন ব্যাচ এখানে আসবে, প্রথমবার 4, দ্বিতীয়বার 8, এভাবে 450 পর্যন্ত 8 বার। এবং প্রতিবার যখন এখানে আসবে শুধুমাত্র চেঞ্জ হবে এই জায়গাটাই, ব্যাচ সাইজ এন ব্যাচ 4, 8 এভাবে চলবে। হ্যাঁ, তো এখন যদি আমরা এই রেজাল্টটাকে প্লট করি, প্রতিবার কিন্তু রেজাল্ট প্লট করছে, যদি প্লট করি কি রেজাল্ট হবে দেখেন। এটা হলো একটা করে গ্রাফ দেখানো হচ্ছে, শুধু অ্যাকুরেসিটা, লসটা দেখানো হয় নাই, যেহেতু অনেক বড় জিনিস চলে আসবে সেই কারণে। আপনি যখন রিয়েলি কাজ করবেন দুইটা গ্রাফ আপনি প্লট করতে পারেন। খেয়াল করেন যখন ব্যাচ সাইজ 4, একটু খেয়াল করেন, ব্যাচ সাইজ 4 হওয়ার ফলে কিন্তু আনস্টেবিলিটি কিন্তু আছে, নয়েজ অনেক বেশি। দেখেন, মানে অনেকটা স্টকাস্টিক্স এর মধ্যে চলে গেছে। ব্যাচ সাইজ 1 হলে কিন্তু ফুল স্টকাস্টিক্স হতো, এটা হলো 4, কাছাকাছি, ওই জন্য নয়েজ বেশি। 8 এখনো কিন্তু নয়েজ আছে। 16 নয়েজ আছে, তবে অনেক কম। 32 নয়েজ আছে কম। একটু বড় করে গ্রাফটা প্লট করলে, মানে একটা উইন্ডোতে দেখানো হচ্ছে এই জন্য ছোট হয়েছে, একটু অসুবিধা হচ্ছে। 64 প্রথম দিকে নয়েজ কিন্তু আছে, দেখেন এদিকে খেয়াল করেন, যখন 32 করেছিলাম প্রথম দিকে নয়েজের থেকে এখানে নয়েজের লেভেলটা কিন্তু কমেছে। এরপর যদি 128 দেখেন, 256 দেখেন, 450 দেখেন, দেখেন আপনি এই দুইটা কম্পেয়ার করেন, প্রথম দুইটা আর পরের দুইটা কম্পেয়ার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। 4-এ বুঝতেই পাচ্ছেন অনেক নয়েজ, 8-এ নয়েজ কম। 256-তে খেয়াল করেন, এটা কিন্তু কোথায় এসে স্টেবল হচ্ছে? স্টেবল হচ্ছে এই 100, আহ, আহ, আমাদের মোটামুটি 130 এরকম একটা জায়গায়। 450-এ এটা কিন্তু মোটামুটি ভাবে 100-র নিচেই স্টেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আপনাকে আসলে চুজ করতে হবে যে আপনি কোনটা নেবেন। যত বেশি নেবেন তত কিন্তু আপনার রেট, আপনার স্লো হবে পিসি, মানে আপনার প্রোগ্রামটা। তো আপনার এখানে আমরা কিন্তু নিয়েছিলাম 32, 32 কিন্তু এমনি না হয় নাই, দেখেন আপনার 4, 8, 16, 32, 64, 128, 256, 450, এই সবগুলোর মধ্যে এইটা কিন্তু স্টেবল বেশি, স্টেবল বেশি, এবং খুব দ্রুতই কিন্তু স্টেবল হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু 32 না হচ্ছে। আপনি যদি এই গ্রাফ গুলো প্লট করে ডিভিশন নেন তাহলে আপনার জন্য কিন্তু খুব সুবিধা। এই 32টাই কিন্তু আসলে এইটা, এই 32টাই আসলে এইটা, এইটাই আসলে বড় করলে এটা দেখা যাবে। ঠিক এই গ্রাফ গুলো একটু বড় করে দেখলে, বড় করে দেখলে আপনার এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, ছোট হওয়ার জন্য আসলে বুঝতে অসুবিধা হচ্ছে। এই 32টাই কিন্তু আসলে যে এইটা, ঠিক আছে। তো এইভাবে আমরা যদি কম্পেয়ার করি আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবো। ঠিক আছে, তো এইটা এখানে কি বলছে আমাদের অবজারভেশনে, দেখি ওদের অ্যানালাইসিসটা। The plot shows that smaller batch results graphically in rapid learning but a volatile learning process। বলছে ব্যাচ যখন ছোট করছি আমরা তখন কিন্তু কম ইপোকেই লার্ন হয়ে যাচ্ছে, যেমন এই ক্ষেত্রে 8 দেখেন, কিন্তু নয়েজ থেকে যাচ্ছে, আনস্টেবল থাকছে। কি বলে, ইন র্যাপিড লার্নিং বাট এ ভোলাটাইল লার্নিং প্রসেস উইথ হায়ার ভেরিয়েন্স ইন এ ক্লাসিফিকেশন অ্যাকুরেসি, অ্যাকুরেসির মধ্যে বেশ ভেরিয়েন্স দেখা যাচ্ছে। লার্জার ব্যাচ সাইজ স্লো ডাউন দা লার্নিং প্রসেসকে স্লো করে ফেলছে, অনেক দূর পরে যে সে কিন্তু স্টেবল হচ্ছে। ব্যাচ সাইজ কমিয়ে দিলে লার্নিং দ্রুত লার্ন হচ্ছে, মানে আউটপুট চলে আসছে, কিন্তু হচ্ছে আমার মানে কম ইপোকে আউটপুট আসছে, মানে দ্রুত আউটপুট আসছে, তো কিন্তু আনস্টেবল। কিন্তু ব্যাচ সাইজ বাড়িয়ে দিলে অনেক বেশি ইপোক লাগছে, কিন্তু স্টেবল রেজাল্ট। তাহলে আমরা কি করতে পারি, লার্জার ব্যাচ সাইজ স্লো ডাউন দ্য লার্নিং প্রসেস বাট দ্য ফাইনাল স্টেজ রেজাল্টস ইন এ কনভার্জেন্স টু এ মোর স্টেবল, মোর এক্সাম ফিল্ড বাই লোয়ার ভেরিয়েন্স ইন ক্লাসিফিকেশন অ্যাকুরেসি। তার মানে আপনাকে হচ্ছে এই যে এইখানে রেজাল্টটা দেখাচ্ছে, আপনি এখন কোনটা নেবেন আপনাকে চুজ করতে হবে। তবে আপনাকে এইখানে দেখে সিদ্ধান্ত নেওয়া ভালো। দেখেন এখানে 32টা আসলে সুইটেবল, এই কারণে 32টা না হয়েছে। এই ছিল মোটামুটি ভাবে আমাদের যে ব্যাচ সাইজ ভ্যারি করলে কিরকম হতে পারে। আমরা মূলত আজকে এই বা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ব্যাচ সাইজের চেঞ্জের ফলে কি হতে পারে, আমাদের ব্যাচ স্টকাস্টিক গ্রেডিয়েন্ট, স্টক
ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট এবং মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এই তিনটা আসলে কি, কিভাবে কাজ করে, এবং প্রোগ্রামের মধ্যে আমরা আসলে দেখলাম যে কিভাবে এই তিনটাকে নিয়ে কাজ করলে রেজাল্ট কেমন আসছে, আমরা কোন জায়গায় স্টেবল থাকবো আমরা সেটা দেখেছি। এটা হচ্ছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের রেজাল্ট, এটা হচ্ছে স্টকাস্টিক গ্রেডিয়েন্টের রেজাল্ট। অনেক নয়েজি ছিল, আমরা এখানে লার্নিং রেটটা কমিয়ে আমরা এখানে স্টেবল রেজাল্ট আনার চেষ্টা করেছি স্টকাস্টিক্স এর ক্ষেত্রে, কিন্তু সময় বেশি লাগবে। আর এইখানে এই দুটার মধ্যে কম্পারিজন করতে হবে আপনাকে, কনফিউশনের কিছু বিষয় থেকে যায় যে আপনি কোনটা রাখবেন, যে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট না স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট উইথ লোয়ার লার্নিং রেট। তো এই দুটার মধ্যে কনফিউশন যেহেতু আছে, আমরা কিন্তু মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের মধ্যে চলে গেলাম। সেখানে আমরা লার্নিং রেটকে সেম রেখেই আমরা কিন্তু আমাদের ব্যাচ সাইজ যদি আমরা ডিফাইন করতে পারি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবো। যেমন এখানে আমরা ক্যালকুলেশন করে দেখছি যে 32-এর রেজাল্টটা ভালো, ওই জন্য আমরা কিন্তু 32-এ সেটাকে স্টেবল করতে পেরেছি। এই ছিল মোটামুটি আমাদের আজকের যে লেকচারটা এখন দেখলাম আমরা, সেটা হচ্ছে চ্যাপ্টার 3, কনফিগার গ্রেডিয়েন্ট প্রিসিশন উইথ ব্যাচ সাইজ। আমরা মূলত ব্যাচ সাইজ এর ভেরিয়েশন করে কিভাবে আমাদের রেজাল্টটাকে কন্ট্রোল করতে পারি সেটা মূলত দেখানোর চেষ্টা করা হয়েছে। থ্যাংক ইউ।